হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে প্রাইমারি 2020-22-এর যে ডিএলএড ব্যাচ, সেটার যে মামলা চলছিল, সেটার হিয়ারিংয়ের ডেট তোমাদের কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আগামী 5ই এপ্রিল তোমাদের সেই ডেটটা রয়েছে। তো সেই কথা মতো কালকে একটা তোমাদের হিয়ারিং হয়ে গেছে। সেই হিয়ারিংয়ের মধ্যে কি তথ্য উঠে আসছে, সেই তথ্যগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব। কয়েকটা পয়েন্ট ধরে ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করব, আলোচনা করব। তোমরা সবটা শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর সঙ্গে তোমাদের 2014 যারা প্রাইমারি টেট বঞ্চিত চাকরি প্রার্থী, তাদের একটা সুযোগ দিয়েছে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। তারা যদি নিজেদেরকে প্রমাণ করতে পারে যে তারা যোগ্য অথচ বঞ্চিত চাকরি প্রার্থী, তাহলে কিন্তু তারা সেই চাকরিটা পেতে পারে। তো সেদিক থেকে তাদের আমি একটা কাট অফ নিয়ে আলোচনা করব, কয়েকটা ডিস্ট্রিক্টের কাট অফ নিয়ে আলোচনা করব। তোমাদের যদি বাকি ডিস্ট্রিক্টগুলোর কাট অফ লাগে তো তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, আমি সেগুলোর কাট অফটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। তো আজকের যেটা মেইন আলোচনার বিষয় সেটা হলো 2020-22-এর যে ডিলেড ব্যাচ, সেটা মামলা সুপ্রিম কোর্টে চলছিল। প্রথমে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে আবার সুপ্রিম কোর্টে আগে হিমা কোহলি ম্যামের কাছে ছিল, সেটা পরবর্তী সময় বিচারপতি এস ধুলিয়ার কাছে, অর্থাৎ সুধাংশু ধুলিয়ার কাছে, হ্যাঁ, সঙ্গে বোপান্না স্যারের কাছে রয়েছে। সেটার হিয়ারিং কালকে হলো। সেখানে কি আপডেট উঠে আসছে সেটা তোমাদের আলোচনা করছি, একটু দেখে নাও। তোমাদের যেটা আলোচনার বিষয় 2020-22-এর যে ডিএলএড ব্যাচ, সেক্ষেত্রে গতকালকে 5/4/2024-এ যে হিয়ারিংটা হওয়ার কথা ছিল, সেই হিয়ারিংটা ঠিকঠাক ভাবে হয়নি, যদিও তবুও যতটা তথ্য উঠে এসেছে সেটুকু তোমাদেরকে শেয়ার করছি। এখানে বিচারপতিদ্বয় ছিলেন, একদিকে সুধাংশু দুলিয়া, অপরদিকে ছিলেন হচ্ছে বোপান্না স্যার। এরা দুজন মিলে যে এদের যে বেঞ্চ ছিল, সেই বেঞ্চে কিন্তু মামলাটা ওঠে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের যেটা আলোচনার বিষয়, সেক্ষেত্রে এই বিচারপতি সুধাংশু ধুলিয়া তিনি যে জিনিসটা পরে সবার সামনে বলেন, যে কোনো প্রার্থী যদি ফর্ম ফিল আপ করার সময় অ্যাপিয়ারিং বলে ফর্মটা ফিল আপ করে, তাহলে সে করতে পারে টেটের ক্ষেত্রে। কিন্তু যখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে, সেই রিক্রুটমেন্ট প্রসেসের সময় কিন্তু তাকে তার ট্রেনিংটা কমপ্লিট করে থাকতে হবে, নতুবা সে কিন্তু সেখানে যোগ্য নয়। এই যে কথাটা তিনি তোলেন, এই কথাতে একদম ভাবে যে পিটিশনের পক্ষ থেকে ঠিক সেরকম ভাবে যারা মেইন পিটিশনার, তাদের অনেকেই সেখানে অনুপস্থিত ছিল। সেখান থেকে তারা ঠিকঠাক আপডেটগুলো দিতে পারেনি, ঠিকঠাক তথ্যগুলো দিতে পারেনি। যার জন্য যেটা হয় আর কি, ফ্যাক্ট যেটা হয় সেটা, সুধাংশু ধুলিয়া স্যার এবং বোপান্না স্যারের বেঞ্চ থেকে যেটা তথ্য উঠে আসে, যে আপাতত 2020-22-এর যে মামলাটা চলছে, সেটা কিন্তু একটু ব্যাকফুটে চলে যাওয়ার মতোই। তার কারণ হিসেবে তিনি বলেন যে যারা ফর্মটা ফিল আপ করেছিল টেটের পরীক্ষার জন্য, তখন তারা অ্যাপিয়ারিং দিয়ে করতে পেরেছিল, কিন্তু যখন রিক্রুটমেন্টের প্রসেস শুরু হয় তখন কিন্তু তারা অ্যাপিয়ারিং দিয়ে করা যায় না, এটা এনসিটির গাইডলাইনে বলা রয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা হলো কি, যে এই যে যারা 2020-22-এ ডিলেটের মামলাকারী আর কি, অ্যাকচুয়ালি তাদের কি দোষ আছে এখানে? সেক্ষেত্রে আমার মানে মতানুসারে আমি তো বলবো তাদের কোনো দোষ নেই। কারণ তাদের 2020 সালের জুন মাসের দিকেই কিন্তু ডিএলএড তোমার হচ্ছে গিয়ে পরীক্ষা শেষ হওয়ার কথা। সেক্ষেত্রে কিন্তু সেই সময় তাদের হয়নি। তার কারণ সেই সময় পর্ষদ সেই তাদের তোমার হচ্ছে পরীক্ষাটা নিতে পারেনি। যার কারণে তারা কিন্তু পরবর্তী সময় 2022-এর দিকে সেটাকে কমপ্লিট করে। তো আলটিমেটলি যদি দেখা যায়, সেক্ষেত্রে ক্যান্ডিডেটের কোনো দোষ নেই, বা চাকরি প্রার্থী যারা, তাদের কোনো দোষ নেই। সেটা খেসারত দিতে হবে এখন ক্যান্ডিডেটকে। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। পর্ষদ নিজের ভুলের জন্য একটা ক্যান্ডিডেট বা এতগুলো ক্যান্ডিডেটের জীবনটাকে নষ্ট করতে পারে না। তারা পরীক্ষা নিতে পারেনি, তার ফল ভুগবে 2020-22, এটা হতে পারে না। যাই হোক, যেটাই হোক, যেটা কালকের তথ্য উঠে এসেছে, সুধাংশু ধুলিয়া স্যার কি বলেছিলেন, যে যারা অ্যাপিয়ারিং দিয়ে টেট অ্যাপ্লাই করেছিল তারা করতে পেরেছিল, কিন্তু পরবর্তী সময় যখন 22-এ রিক্রুটমেন্ট শুরু হয়, তখন কিন্তু তাদেরকে শো করাতে হতো কি, যে তাদের ট্রেনিং কমপ্লিট রয়েছে, কিন্তু তারা করতে পারেনি, যার জন্য মামলাটা রয়েছে। সেই জন্য তিনি স্পষ্ট জানিয়ে দেন যে আপাতত এই জিনিসটা তোমার হচ্ছে থাকলো। নেক্সট হিয়ারিং এর একটা ডেট দিয়েছে। সেক্ষেত্রে তিনি বলেছেন যে 14 দিন পর একটা ক্লিয়ার আপডেট চলে আসবে, বা ক্লিয়ার একটা জাজমেন্ট চলে আসবে। সেক্ষেত্রে বোঝা যাবে 2020-22-এর যে মামলাটা চলছে, সেই 20-22-এর বেশ কিছু ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিয়েছে, আবার 200+ সম্ভবত 278-77 এরকম হবে আর কি। তো এই সমস্ত ক্যান্ডিডেটগুলো যারা
ইন্টারভিউ দিতে পারেনি। রাজাশেখর মান্তা তাদেরকে বলেছে যে এরা ইন্টারভিউ দেওয়ার যোগ্য, তো তাদেরও একটা ইন্টারভিউ হওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে দুটো জিনিস, একদিকে যারা ইন্টারভিউ দিয়েছে, অপরদিকে যারা ইন্টারভিউর জন্য ওয়েট করছে, এই দুটো বিষয় কিন্তু তোমার হচ্ছে এখন অপেক্ষা করছে, নির্ভর করছে এই 14 দিন পরে কি জাজমেন্ট আসবে সেটার উপর নির্ভর করছে এদের অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট হবে নাকি হবে না। তো এটা ছিল গতকালকের যে হিয়ারিং, সেটা একটা আপডেট। তবে এক্ষেত্রে যেটা বলা যায়, এই যে সুধাংশু ধুলিয়া স্যার যে কথাটা বলেছিলেন, তিনি কিন্তু ভবিষ্যৎটা ভেবে কথাটা বলেছিলেন। তার কারণ তিনি হয়তো এই জিনিসটা ভেবেছিলেন যে এখন যদি এদেরকে প্রায়োরিটি দেওয়া হয় যে তোমরা রিক্রুটমেন্টে অংশ নিতে পারবে, তাহলে নেক্সট সময় যখন কেউ অ্যাপিয়ারিং দিয়ে টেট পাস করবে, সে কিন্তু আবার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে, আর তাকে সেইখানে অংশগ্রহণ করতে না দিলে সে কিন্তু আবার কেস করবে। তো একই জিনিস যাতে বারবার না হয়, সেই জন্য তিনি কিন্তু এই প্রসঙ্গটা তুলে ধরেন আমার মনে হচ্ছে। তো সেদিক থেকে একটা কি বলবো, 2020-22-এর যারা ক্যান্ডিডেট তারা কিন্তু একটা অনেকটা ব্যাকফুটে চলে গেছে। সেক্ষেত্রে কতটা নেক্সট হিয়ারিং এর সময় তারা কতটা প্রোটেস্ট করতে পারবে, কতটা আর্গু করতে পারবে, সেটার উপর বেস করে নির্ভর করবে তাদের ভাগ্য, তাদের অ্যাকচুয়ালি রিক্রুটমেন্টটা হবে কিনা। তো যেটা এখন ফ্যাক্ট সেটা হচ্ছে 14 দিন আমাদেরকে ওয়েট করতে হবে। এরপরে যেদিন হিয়ারিং হবে সেদিন বোঝা যাবে যে তাদের অ্যাকচুয়ালি প্যানেল বেরোবে নাকি বেরোবে না। আর আজকে যেটা আরেকটা বিষয় তোমাদের বলেছিলাম একটু আগে, যে 2014 সালে যারা প্রাইমারি দিয়েছিল, 16 সালে রিক্রুটমেন্ট হয়েছিল, সেই 16 সালে বিভিন্ন সময় সেই রিক্রুটমেন্টটা 16 থেকে 17, 18, 20, 21 এরকম করে ধাপে ধাপে কিন্তু রিক্রুটমেন্টটা হয়েছিল। তো 16 সালে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল প্রায় 42,949টি। তো এখানে কি হয়েছিল, এখানে বেশ কিছু ক্যান্ডিডেট মামলা করে যে আমরা যোগ্য হওয়ার পরেও কিন্তু আমরা সেখানে জায়গা পাইনি। তো সেদিক থেকে রাজাশেখর মান্তা বেশ কিছু দিন থেকে বা অনেক দিন থেকে রেগুলার বেসিস এই কেসটা বা মামলাটা শুনতে শুনতে তিনি একটা জায়গা পৌঁছান। আজকে তিনি জানিয়ে দিয়েছেন, আজকে বলতে কয়েকদিন আগে জানিয়ে দিয়েছেন যে যারা যোগ্য মনে করে নিজেদেরকে, যারা নিজেদেরকে মনে করে আমরা যোগ্য হওয়ার পরেও বঞ্চিত, তারা যদি এনিহাউ প্রমাণ করতে পারে যে তারা যোগ্য এবং যারা চাকরি পেয়েছে তাদের থেকে তার নাম্বার বেশি বা মেরিট বেশি, তো সেক্ষেত্রে তারা কিন্তু জবটা পাবে 100% শিওর। তো তাকে প্রমাণ করতে হবে কিন্তু যে সে যোগ্য। এক্ষেত্রে তোমাদের কয়েকটা ডিস্ট্রিক্টের কথা বলছি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আমি তোমাদের আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম কি বলেছিলাম, যে তোমরা কি করে নিজেদেরকে প্রমাণ করবে। সোজা কথা, একটা ক্যান্ডিডেট দুটো ক্যাটাগরিতে অংশ নিতে পারে, ওবিসি এ ক্যান্ডিডেট, বি ক্যান্ডিডেট, এসসি এসটি, এই যে 4টা সেকশনের মধ্যে যারা রয়েছে, এখানে ধরো রামবাবু রয়েছে, এই ক্যান্ডিডেট এখানেও কম্পিটিশন করতে পারে, জেনারেলের ক্ষেত্রেও কম্পিটিশন করতে পারে। অর্থাৎ জেনারেলটা হচ্ছে কি ওপেন টু অল, সবার জন্য। তো সেক্ষেত্রে এই এসসি ক্যান্ডিডেট এই রাম, সে কিন্তু আগে জেনারেলের এখানে কম্পিটিশন করবে, তারপরে এখানে এসে কম্পিটিশন করবে। তো কোনো কারণে দেখা গেল কোনো একটা এসসি ক্যান্ডিডেট, রামের নাম্বার হচ্ছে গিয়ে দেখা গেল 15, যেটা আগের দিন ভিডিওতে বলেছিলাম 15, সে কিন্তু এখানে চান্স পায়নি, এসসি ক্যাটাগরিতে চান্স পায়নি, কিন্তু তুলনামূলকভাবে যদি আমরা দেখি সে কিন্তু জেনারেলে চান্স পেয়ে যায়। কিন্তু 15 হওয়ার পরেও কিন্তু রাম সেখানে জেনারেল হিসেবে চান্স পায়নি। এটা চান্স না পাওয়ার কারণ সেই সময় পর্ষদের মধ্যে যারা ছিল তারা 2016 সালে যে গ্যাজেটটা প্রকাশিত হয় সেই গ্যাজেটটা ঠিকঠাকভাবে রিসার্চ করেনি, যার জন্য ওরা প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা ভাবে বিচার করে প্রত্যেকটা সেকশনকেই আলাদা আলাদা কাট অফ দিয়ে রেখেছে। তো তোমাদের একটা বলে নেই, জলপাইগুড়িতে জেনারেল কাট অফ ছিল 11.805, ওবিসি এ ছিল 15.700, ওবিসি বি ছিল 16.283, এসসি ছিল 16.264, এসটি ছিল 13.61। কোচবিহারে কি ছিল, জেনারেল 11.041, ওবিসি এ 16.632, ওবিসি বি 16.607, এসসি 16.624 আর এসটি 12.691। এটা ছিল কোচবিহারে। আর মালদাতে আমরা দেখবো, মালদাতে জেনারেল ছিল হচ্ছে 10.252, ওবিসি এ 20.706, বি 18.851, এসসি 15.930, এসটি 11.901। মুর্শিদাবাদে দেখবো আমরা জেনারেল 16.134, ওবিসি এ বি সেখানে রিক্রুট হয়নি, এসসি 15.925, এসটি 12.502। আর নদিয়াতে
জেনারেল 18.123, ওবিসি এভি সেখানে রিক্রুটমেন্টে কোনো কাট অফ দেওয়া হয়নি, এসসি 19.88, আর এসটি হচ্ছে কি 11.236। এটা হচ্ছে মোটামুটি কাট অফ। তোমাদের বাকি কাট অফগুলো যদি লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর প্রত্যেকবারের মতো এবারও বলছি, যারা চ্যানেলটাকে দেখছো সঙ্গে রয়েছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে সঙ্গে থেকো।